শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। বৈরী আবহাওয়া, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এখনো নিমজ্জিত চট্টগ্রাম সহ 5 জেলার বিস্তীর্ণ অঞ্চল। সব তলা হয়ে গেছে, মাল সামানো কোনো বাইর করতে পারি না, সবকিছু নষ্ট হয়ে গেছে। খাবারের ব্যবস্থা নাই, মানুষ আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আটকানো, এখনো খাবারের অভাব। আজও জলজট যানজটে নাকাল রাজধানীবাসী। 6 বিভাগে নতুন করে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই, কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করে পেশাদারিত্ব ধরে রাখার তাগিদ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। সংবিধান সংশোধনে বহুল আলোচিত কমিটি গঠন। গণভোটের রায় না মানার অভিযোগ ওয়াকআউট বিরোধী দলের, থাকবে না কমিটিতে। আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে, সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মুনাজাত, শ্রদ্ধা ভালোবাসায় কর্মবীরকে স্মরণ। ফ্রান্স স্পেন সেমির জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। ইংল্যান্ড ম্যাচের আগে খোশ মেজাজে আর্জেন্টিনা। মেসিকে বাংলাদেশে আনা সম্ভব, যমুনায় এসে বললেন রাষ্ট্রদূত। রাতে বাংলাদেশে এছাড়াও থাকছে বন্ধ 8 দিন হাসপাতাল খোলার ইঙ্গিত। বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের কথা ভেবে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে মন্ত্রণালয়। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সারা দেশে। কুমিল্লা শহরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। কয়েক জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাঁটু পানি ঠেলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় দুটি ছোট নৌকারও। এমন চিত্র কুমিল্লা শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। গতরাত থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কুমিল্লায়। পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরই মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে নাকাল হতে হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি বিবেচনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হচ্ছে। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। বাচ্চারা অনেকটাই নার্ভাস। অনবরত বৃষ্টি ছিল, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা, যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে। বলছে এটার কী অবস্থা? তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি। বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছি। ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কান্দিরপাড় সহ শহরের বেশিরভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি ঢোকে বাসাবাড়ি, দোকানপাটেও। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়।
বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার পর্দা মনে করেন, ফোন কাভার, এগুলো অনেক, এটা কি বলবো। সিটি কর্পোরেশনের ড্রেন যেগুলো আছে এগুলো সঠিকভাবে পরিপূর্ণ করে পরিষ্কার রাখে সবসময়, তাইলে এগুলা প্রতিরোধ করা সম্ভব। টানা বৃষ্টিতে আজও সাভারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এছাড়া জামগড়া, জিরাবো, বাইপাইল সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আশুলিয়া, শ্রীপুরে জলাবদ্ধতার দুর্ভোগ দূর করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাল সামানা সব ডুবে গেছে, তখন টাকা করা সম্ভব না। আজকে যদি ভালো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগ কমতো। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পানিবন্দী এলাকার মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পানি সত্যি ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, তবে এখনও পর্যাপ্ত সহায়তার অভাব আছে বলে অভিযোগ দুর্গতদের। খাদ্য সহযোগিতা ও বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ অঞ্চলের দুর্যোগ মোকাবেলার সমন্বয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। সাঙ্গু নদী কখনো শান্ত, কখনো উত্তাল। কে বলবে এই সাঙ্গুই কদিন আগে ভাসিয়ে দিয়েছে সাতকানিয়া, চন্দনাইশের বিস্তীর্ণ অঞ্চল। সাঙ্গুর সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের এই অংশের বাঁধ ও প্রতিরক্ষার দেয়াল ভেঙে রাতারাতি প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়ন। অন্তত 4টি পয়েন্ট দিয়ে পানি ঢুকে বানভাসি করেছে লক্ষাধিক মানুষকে। এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের। 400 কোটি টাকা টেন্ডার হয়েছে, ওই টেন্ডারটা মাটি যতটুকু ছিল অতটুকু থেকে নিচে করে ফেলছে। মাটির উপরে যদি ব্লকটা বসতো তাহলে এই মানে নদী ভাঙনের এখানে আর এই সমস্যা থাকতো না। এটা যদি ভালোভাবে তদারকির মাধ্যমে গাইডওয়ালটা করা হয় তাহলে সবাই সাতকানিয়া, লোহাগাড়া, আমিরাবাদ মানে এলাকার সবগুলো মানুষ এই পানি থেকে রক্ষা পাবে। এর মধ্যে গাইডওয়াল দিয়ে গাইডওয়ালের দ্বারা বাজিয়ে আরও ক্ষতি বেশি হয়ে পানি বেশি হয়ে গিয়ে গাড়িটি আরও যদি 3 ফুট চলে দেয় তাহলে একটু সেফ হতো। এই জন্য প্রতি বছর বাঙিয়ে এভাবে নদী পানি যেতে পুরো সাতকানিয়া পর্যন্ত সন্ন্যাস পর্যন্ত বেগুন ডুবে যায়। সপ্তাহখানেক পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে পরিষ্কার করছেন সাত্তার মিয়া। আয় না থাকলে সংসার চলবে কেমন করে? দোকান তো খুলি নেই, এখন পরিষ্কার করতেছি দাদা, খুলি নেই আমি দোকান এখনো। পানি নামে নাই এখন, পানি তো দেখতেছেন না যে পানির মধ্যে যুদ্ধ করতেছি। জিনিসগুলো একটু পরিষ্কার করতেছি, কবে খুলতে পারি কবে শুকো এখন বলতে পারতেছি না। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। ভেঙে যাওয়া রাস্তাঘাট সংস্কারে হাত লাগিয়েছেন নিজেদের সাধ্যমতো। ঘরবাড়ি থেকে নামলেও নিম্নাঞ্চল ও গ্রামীণ রাস্তাঘাটে কোথাও কোথাও আছে হাঁটু পানি। মানে হইবে তো পারে দেখা যাত তো যার একটা মানুষজন বেসা ইয়ের তৈরি আড়া যাইলে এখন ভালো পানি এখানে কমবে। পানি একটু নামছে, ডুবা যাচ্ছে না, এখানে পানি কাদা, আর রাস্তার থেকে এখনো পানি এক বুক আছে। ত্রাণের জন্য এই দীর্ঘ সারি দেখে মনে হয় দুর্যোগ যেন সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। খাদ্য সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়ও। আজকে আর বিগত 1 সপ্তাহ পর্যন্ত পানির মধ্যে বুক দিই আর কিছু না ভাই, প্রথম পেলাম 1 সপ্তাহ পর। সোমবার সকালে সরকারের তরফ থেকে দুর্গত এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জানান সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিই। ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিই। যদি আর ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল না নামে, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। এই সাঙ্গুর উপর নির্ভরশীল অন্তত কয়েক হাজার মানুষের জীবন জীবিকা, অথচ
সেই সাঙ্গু যখন ভয়াল রূপ ধারণ করে তখন বিপন্ন হয় কয়েক লাখ মানুষের জীবন। তাই অঞ্চলের মানুষ এর স্থায়ী সমাধান চান, বলছেন এর সমাধানের জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম। আর যদি সেটি করতে হয় তার জন্য যেসব পয়েন্টগুলো দিয়ে মূলত সাঙ্গুর পানি উপচে পড়ে সেখানে প্রতিরক্ষা বাঁধ আরও শক্ত এবং মজবুত করা জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলা। এসব এলাকায় কয়েকদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বন্যার পালিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ, শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টি কমে আসায় জেলা শহরের কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালী পানি কমতে শুরু করেছে। তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাহাড় ধসের কারণে বান্দরবান সদরের সাথে রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছে দুর্গত এলাকার বাসিন্দারা। বানভাসীদের ত্রাণ সহায়তায় মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি। রাঙামাটিতেও বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। এখনও কিছু এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বাগাইছড়ি, বিলাইছড়ি কিছু এলাকায় পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার অনেক এলাকার এখনও পানির নিচে। খাদ্য, বিশুদ্ধ পানির ত্রাণের সংকট রয়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দুর্গম এলাকায় নৌকায় খাদ্য, বিশুদ্ধ পানির ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। এতে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের, নিখোঁজ 1 জন। খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকেও পানি নেমেছে, তবে বৃষ্টির কারণে ভোগান্তি রয়েছে। বৃষ্টি আর জলাবদ্ধতায় আজও স্থবির হয়ে পড়ে রাজধানীর কিছু সড়ক। 2 দিন ধরে ঢাকার সড়ক এই ডুবছে তো এই ভাসছে। বনানী, বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়কে আজও জলাবদ্ধতা দেখা গেছে। এমন অবস্থায় ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়ে নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজটে। আষাঢ়ের রাজধানী ঢাকা যেন দুর্ভোগের নগরী। পানির তীব্রতায় ভেঙেছে সড়ক, বন্ধ হয়েছে একমুখী যান চলাচল। শাহজাদপুরে গুলশান লিংক রোডের এই করুণ অবস্থা রোববার সকাল থেকেই। বৃষ্টির পানিতে গুলশান লেক হয়েছে টইটুম্বুর। হাতের ঝিলমুখী পানির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফুটপাত, স্থবির জনজীবন। বর্ষার সিজনে আগে যদি এইটা ভালো করে দেখতো যে কোন রাস্তাগুলো ক্ষতি হচ্ছে, কোনটা মানে বৃষ্টির কারণে ভেঙে যাইতে পারে, এরা যদি তাদেরকে থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না, সরকার এত বড় ক্ষতিগ্রস্ত হতো না। পাইপটা ধরে আরো বড় পাইপ ধরে তুলে আমরা এই রাস্তাটা এত ক্ষয়ক্ষতি আর জনদুর্ভোগের এত ক্ষয়ক্ষতি হয় না। গেল 2 দিন মিরপুরের ইসিবি চত্বর সংলগ্ন সড়কের এই পানি নামেনি। যাত্রীবাহী বাস ট্রাকের ওজনে খানাখন্দ তৈরি হয়েছে সবখানে। বাসটা পাওয়াই যাচ্ছে না, এই যে বৃষ্টির এই অবস্থা, আর এখন মনে হয় না বাস পাওয়া যাবে। 1 ঘন্টা হলে দাঁড়ায় আছে, এত জাম পড়ছে আজকে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে সীমিত করা হয়েছে যান চলাচল। এতে তীব্র জ্বর তৈরি হয়েছে ওই এলাকায়। দিনভর এমনই যানজট দেখা যায় রাজধানীর অনেক স্থানে। যে এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় মালামাল ক্ষতিগ্রস্ত হয়, বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য, কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা তো গরিব মানুষ, দোকান না খুললে তো আর রুজি করা যাবে না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। রবিবার করাইল বস্তির অনেক ঘরেই ছিল পানির নিচে। সোমবার দুপুরে মেঘ কালো বৃষ্টি শুরু হতেই ফের বাড়ে পানির উচ্চতা, বাড়ে দুশ্চিন্তা। বৃষ্টি আসছিল তো এই কারণে পানিটা বেশি বাইরে গেছিল। আবার আজকে আবার রাত্রে আবার বৃষ্টিটা কম ছিল, আবার পানিটা কমে গেছিল। আবার পানিটা বৃষ্টিটা আবার বাড়তেছে, আবার বাইরে গেছে। এই ধরনের বৃষ্টিপাতে যে দুর্ভোগ তৈরি হয়, সেই দুর্ভোগের কথায় তিনি বলছিলেন এই দুর্ভোগ লাঘবে নিশ্চয়ই নগরকর্তা যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। মুষলধারে এমন বৃষ্টিতে নাকাল নিম্ন আয়ের এসব মানুষ। অবস্থা বেশি ভালো না হলেও কি করার আছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মানিয়ে নিতেই হবে। শরীর অসুস্থ হয়, ভালো হয়, তাও চালাইতে হয় গাড়ি।
প্রতি বছর বর্ষা মৌসুমে এমন জলজট আর সড়কের বেহাল অবস্থা। নগরবাসী জানেন না স্থায়ী সমাধান হবে কবে। শুধুমাত্র বৃষ্টির পানির তোড়ে রাজধানীর একটি সড়ক এভাবে ভাঙ্গন দশায় পড়েছে, সবশেষ এমন কবে হয়েছিল সেটি হয়তো কারোরই মনে নেই। তবে রাজধানীর নিষ্কাশন ব্যবস্থার গলদ থাকার কারণে দিন শেষে এমন অবস্থায় পড়তে হচ্ছে নগরবাসীকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টায় ঢাকা সহ 6 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে সময়ে অঞ্চল ভেদে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে। খুলনা এবং বরিশাল বাদ দিয়ে বাকি যে 6টা ডিভিশন আমরা উপর থেকে যদি শুরু করি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, এই 6টা বিভাগের জন্য আগামীকাল সকাল 11টা পর্যন্ত অতি ভারী বর্ষণের একটা সতর্কবাণী এখনও আছে। 15 তারিখ থেকে বাংলাদেশের ওয়েদার অনেকটা ভালো হয়ে যেতে পারে। ভালো মানে এই না যে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা সবসময় পাবো, তা না। থেমে থেমে কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে সেই পরিমাণটা অনেক কম। অতিবৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান, 1 বছরে 41 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। বরিশাল থেকে সহকর্মী আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী আল আমিন তালুকদার। দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা রোপণে। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর, খালপাড়ে একযোগে 2500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর, আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। বৃক্ষরোপণের উৎসব ছড়িয়ে পড়ে নগরীর 30 গোডাউন খালপাড়ে। দেশীয় প্রজাতির ফুল ফলের সাথে প্রধানমন্ত্রী সেখানে রোপণ করেন বরিশালের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমরা ও নারকেল গাছের চারা। নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু কনক্রিটের উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী করতে বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। যদিও এমন উদ্যোগ বিএনপি সরকারের নতুন নয়। 1977 সালে জিয়া রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। খালেদা জিয়ার হাত ধরে নিষিদ্ধ হয় পলিথিন, সেই সঙ্গে প্রণয়ন হয় জাতীয় পরিবেশ নীতি। তারই সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে দেশে 25 কোটি গাছের চারা রোপণ করার। গৌরনদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন প্রধানমন্ত্রী। জানান, নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতেই তাঁর সরকারের এই পরিকল্পনা। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7000 পরিবারের কাছে প্রায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। এ সময় দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সভায় সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নির্দেশনা দেন ক্ষমতাসীন দলের চেয়ারম্যান তারেক রহমান। সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তার দুপাশে সরকার প্রধানকে স্বাগত জানাতে ছিল জনতার ঢল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বরিশাল।
বরিশালের রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2026 পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সেখানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ এবং বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করেন তারেক রহমান। সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি। বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। বাহিনীর শৃঙ্খলা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে সংবিধান সংশোধনের জন্য বহুল আলোচিত বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদের সকল দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে 17 সদস্যের এই কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এর বিরোধিতায় ওয়াকআউট করে বিরোধী দল। জামায়াতের আমির বলেন, গণভোট অস্বীকার করলে বর্তমান সরকার বৈধ নয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দুটি শপথ নেওয়া যায় না। সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর আলোচনায় আসে সংবিধান সংশোধন প্রসঙ্গ। সব রাজনৈতিক দলের আলোচনায় ঠিক হয় জুলাই সনদ। ভোটের পর সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধান সংশোধন নিয়ে জামায়াত ও বিএনপি আলাদা অবস্থান নেয়। সংবিধান সংশোধনে কমিটিতে নাম চাইলেও তা দেয়নি বিরোধী দল। সোমবার সংসদের 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপি থেকে 7 জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে 1 জন, গণসংহতি আন্দোলন থেকে 1 জন, গণ অধিকার পরিষদ থেকে 1 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে 1 জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন, বিরোধী দল থেকে 5 জন। এই নিয়ে ছিল মোট 17 জন। উক্ত 17 জনের মধ্যে সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সভাপতি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 সদস্য। এরপরই প্রস্তাবের বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি গণভোটের রায়কে অস্বীকারের শামিল, জনগণের সাথে প্রতারণা। 68.6%। এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ চলছে আগের সংবিধান অনুযায়ী, যেখানে 2টি শপথের সুযোগ নেই। 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে। বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি। সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে। পরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। জাতীয় সংসদের কার্যক্রম মোহাম্মদ ওলিউল্লাহ, রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী কারাগারে যেতে হবে। এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি। আসামি যদি
আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। সরকার ও দুই দেশের ফেডারেশন চাইলে লিওনেল মেসিকে বাংলাদেশে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে রাষ্ট্রদূত বলেন, ফুটবলের জোয়ারে বাংলাদেশে আর্জেন্টিনার মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ফুটবল সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। ফুটবল বিশ্বকাপের হট ফেভারিট দল আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস যমুনা টেলিভিশনে আসেন সোমবার দুপুরে। তাকে স্বাগত জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। রাষ্ট্রদূত তাদের সাথে মতবিনিময় করেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে। পরে যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। কুশল বিনিময়ের পাশাপাশি তোলেন সেলফিও। রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসায় অভিভূত তিনি। বাংলাদেশের সমর্থকদের আবেগ ও ভালোবাসা সত্যি অবিশ্বাস্য। তারা ঠিক আর্জেন্টাইনদের মতোই ফুটবলকে হৃদয় দিয়ে অনুভব করেন। এ কারণেই আমাদের মধ্যে এত সহজে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারি। এখন তো আর্জেন্টাইনরাও বাংলাদেশে এসে সমর্থকদের সঙ্গে খেলা দেখছেন। এখানকার সমর্থকদের বলবো, আপনারা সমর্থন অব্যাহত রাখুন। আমরা এখন টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে। এই সময় আপনাদের সমর্থন আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। দ্বিপাক্ষিক ফুটবল সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিশেষ করে বাংলাদেশের জন্য আর্জেন্টাইন ফুটবল কোচ আনা ও বাংলাদেশ থেকে তরুণ খেলোয়াড়দের আর্জেন্টিনা পাঠানোর বিষয়ে উদ্যোগ নিতে তিনি সহযোগিতা করবেন। কেউ যদি আর্জেন্টিনার কোচদের বাংলাদেশে আনার উদ্যোগ নেন কিংবা অন্য কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেন, আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত। এমনকি বাংলাদেশের তরুণ ফুটবলারদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। তবে শুধু আগ্রহ থাকলেই হবে না, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা থাকতে হবে এবং কিভাবে তা কার্যকর করা যায় সেটিই গুরুত্বপূর্ণ। মেসি ভক্তদের জন্য দিলেন চমকপ্রদ তথ্য। সরকার ও দুই দেশের ফুটবল সংস্থা চাইলে মেসিকে বাংলাদেশে আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অবশ্যই মেসিকে বাংলাদেশে আনার যে কোনো উদ্যোগকে আমি সমর্থন করি। তবে বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ের মাধ্যমে হতে হবে। খেলোয়াড়দের নানা চুক্তিগত ও আইনি বিষয় থাকে, এসব দুই ফুটবল সংস্থাই পরিচালনা করে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে। বিশ্বকাপে জিতলে আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থকদের জন্য বিশেষ কর্মসূচি দেবে বলেও জানান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদী বাতিঘর। কখনো আপোষ করেননি অন্যায়ের সাথে। একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে অবদান রেখেছেন দেশের উন্নয়নে। ছিলেন এক স্বপ্নবাজ মানুষ। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশনে আয়োজিত স্মরণ সভায় দেশবরেণ্য এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। স্বাধীনতা যুদ্ধের পর নতুন বাংলাদেশ গড়তে একজন শিল্প উদ্যোক্তা, একজন সাহসী স্বপ্নবাজ মানুষের ভূমিকা ও অবদান কেমন ছিল তা নিয়ে এক মনোমুগ্ধকর আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন যমুনা পরিবারের এক ঝাঁক কাণ্ডারি। সবাই মানা করছিল যে আপনি অফিস করেন না। করোনার মধ্যে তো অস্থির হয়ে গেছিলেন যে অফিস করার জন্য। পাবেন এরকম মালিক? হাসপাতালে শুয়ে আছে এমন অবস্থায় আমরা বেতন পাইছি কিনা বলছে যে আমার দেখা সবচেয়ে সাহসী মানুষের মধ্যে বাবুল সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব অন্যতম একজন, যে পৃথিবীর কোনো কিছুই তাকে ভয় কাবু করতে পারতো না। আয়রন ম্যান ছিলেন। আমরা ভবিষ্যতেও চাই উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেটা পুরোপুরি তো আর আমরা পারবো না। আমাদের কাছ থেকে যার যার অবস্থান থেকে সেটা যেন আমরা অনুসরণ করি, আমরা সততার পথে থাকি। যিনি মাত্র ৩৯ বছরের কর্মময় জীবনে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এক অবিশ্বাস্য গল্প রেখে গেছেন আগামীর বাংলাদেশের জন্য, তিনি নুরুল ইসলাম বাবুল। নুরুল ইসলাম বাবুল বাইরে যেমন
শ্রম দিয়েছেন, প্রতিষ্ঠান গড়েছেন। পরিবারের ক্ষেত্রেও তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন স্বামী ছিলেন, পিতা ছিলেন, অভিভাবক ছিলেন। গত 15 বছরে যে ভয়াবহ তাণ্ডব আমরা দেখেছি, সেই তাণ্ডবের পরে তো এখন এটা আমরা বিশ্বাস করি যে দেশে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। সেই রকম একটা ঝুঁকিপূর্ণ পৃথিবীতে বসেও বিশাল প্রতাপশালী শাসকদের সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে নিজেকে জাহির করেছেন এবং বলেছেন, আমার পত্রিকা, আমার চ্যানেল কারো কাছে মাথা বিক্রি করে না। উনি চাইতেন যমুনা টেলিভিশন পৃথিবীতে শীর্ষ টেলিভিশন হিসেবে থাকবে, প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা ধারণ করেছি এবং এখনো আমরা সেটা ধারণ করে চলি এবং এখনো আমরা আপোষহীনভাবে চলি। রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে বিশাল এই শিল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব পালন করছেন নুরুল ইসলামের সহধর্মিণী। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নেই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য আর এদিকে তিনি আমাকে বিয়ে করেন। এর আগে সকালে বনানীতে শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন পরিবারের সদস্যরা। তাকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করেন মাওলা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সরাসরি না বললেও আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা থেকে সরে আসতে পারে মন্ত্রণালয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে 3 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ তদন্ত কমিটির সুপারিশ। আর সেজন্য আরেক দফা হাসপাতালটি পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এর আগে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। এছাড়াও সময় মন্ত্রী বলেন, বন্যা পীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। গর্ভবতী মা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ প্রচেষ্টা নেওয়া হয়েছে। পানি শোধনের জন্য পর্যাপ্ত ট্যাবলেট প্রত্যন্ত উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনমও মজুত রয়েছে। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানালা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে, বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুনভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক এ ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন গভর্নমেন্ট। মামলায় কী হবে এটা আইন জানে, জজ কোর্ট জানবে। গণভোটের রায় না মেনে পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে ফেনীতে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে থাকলেও পরে সেখান থেকে সরে আসেন। সেমিনারে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ফেনী জেলা জামায়াতের নেতাকর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে অভিযোগ করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরের টেক অফ ও ল্যান্ডিং রানওয়ে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে রিয়াদ। এই আগ্রাসনের বিরুদ্ধে কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন মুখপাত্র। অন্যদিকে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দাবি, হুতি প্রতিনিধিদের বহনকারী এক ইরানি বিমানকে অবতরণের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নিজেরাই হামলা চালিয়েছে বিমানবন্দরে। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।